ভার্ব দেখতে এবং অবজেক্ট দেখতে যদি একই রকম হয় তাহলে উক্ত ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব আর অবজেক্টটাকে বলা হবে কিছু কগনেট অবজেক্ট। যেমন হি র্যান এ রেস, র্যান রেস, স্লিপ স্লিপড। আমাদের আজকের ক্লাস সলভ ক্লাস, আর এই সলভ ক্লাসটা হচ্ছে তোমাদের প্রোগ্রেসিভ টেস্টের উপরে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখব কি কি আজকের মেন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, টেন্স এবং কনজুগেশন অফ ভার্ব, বিভিন্ন যে আমাদের এক সময় পরীক্ষা আছে তার ভিতরে এই অংশগুলো আমাদের ইম্পর্টেন্ট একটা অংশ। ক্লাসটা করার সময় অবশ্যই জায়গাগুলোতে একটু সতর্ক থাকবো। তো আমরা মূল আলোচনায় ফেরত যাই। আমাদের দেয়া আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পার্টস অফ স্পিচ আন্ডারলাইনড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ যে নিচের যে সেন্টেন্সগুলো আছে এখানে তোমাদের আন্ডারলাইন করার যে ওয়ার্ডগুলো আছে সেটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটা লিখতে হবে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তোমাকে ক্লাসিফিকেশন লিখতে হবে না। ক্লাসিফিকেশন বলতে আমার বোঝায় প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, না ইম্পার্সোনাল, না হচ্ছে ডাউন টোনার, অ্যাডভার্ব, অ্যাডভার্ব টাইম, এগুলো তোমাকে লিখতে হবে না। শুধুমাত্র অ্যাডভার্ব কিনা, প্রোনাউন কিনা, নাউন কিনা এইটা তোমাকে লিখতে হবে। তো আমরা এখন দেখি কাটিং ট্রিজ ইজ এ পানিশেবল ক্রাইম। আমাদের এই জায়গায় দেওয়া আছে কাটিং ট্রি, কাটিংটা কোন পার্টস অফ স্পিচ। আমরা শর্টকাট আলোচনা করব, কোনো ব্যাখ্যায় যাব না। যদি বাক্যের শুরুতে কখনো ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে বেসিক্যালি সেই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা বলবো জেরান্ড। কি কারণে জেরান্ড আমরা দেখি। এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের পূর্বে যেটা থাকে সেটা সাবজেক্ট। তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসবে শতভাগ সেটাকে আমরা কি বলবো, হয় নাউন বলবো না হলে প্রোনাউন। আমি আবার বলি, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসেছে তার মানে এটা হয় আমাদের কি হবে, নাউন হবে, না হলে কি হবে, প্রোনাউন হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, কাটিং বলতে কিন্তু কোনো প্রোনাউন নেই, তার মানে এটা কি হচ্ছে, নাউন। এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, নাউন তো আমরা জানলাম, এটাকে আমরা কি বলবো, ভার্ব প্লাস আইএনজি এর কোনো রূপ যদি নাউনের কাজ করে তখন তাকে আমরা জেরান বলে থাকি। কি বলে থাকি, জেরান বলে থাকি। এখন অনেকেই এখানে জেরান লিখবে, এটা কিন্তু হবে না। কি কারণে, পার্টস অফ স্পিচগত দিক থেকে জেরান বা পার্টিসিপল বলতে কোনো পার্টস অফ স্পিচ নেই। জেরান যদি থাকে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এর কোনো রূপ যদি নাউনের কাজ করে তাহলে পার্টস অফ স্পিচগত দিক থেকে তখন তাকে আমরা কি বলবো, নাউন বলবো। আর পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি এর কোনো রূপ যদি অ্যাডজেক্টিভের কাজ করে পার্টস অফ স্পিচগত দিক থেকে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এক্ষেত্রে আমাকে জেরান লিখলে হবে না, এটা অবশ্যই এটাকে আমাকে কি লিখতে হবে, নাউন লিখতে হবে। যেহেতু আমরা শর্টকাটে শিখবো, ইসের পরে যদি অফ থাকে তাহলে সেটা কি হচ্ছে, প্রোনাউন। ইসের পরে যদি অফ থাকে তাহলে সেটা প্রোনাউন, ইসের পরে যদি নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের এটাতে ভুল হবে না। ইসের পরে দেখো এখানে অফ আছে, এভরি এর পরে যদি অফ থাকে, ইসের পরে অফ থাকে, আইদার নেদারের পরে অফ থাকে তাহলে সেটা কি হচ্ছে, প্রোনাউন। আর নাউন থাকলে সেটা কি হচ্ছে, অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ হবে। সি নাম্বার দেখি আমরা এখানে দেওয়া আছে শি হেটস মি। একটা জিনিস দেখো, তোমাকে ক্লিয়ার করে বলে দিই, তোমাকে মনে রাখতে হবে বিষয়টা। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। একটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে। কয়টা ফর্ম থাকে, 5টা ফর্ম থাকে। এটাকে আমরা বলতে কি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ, রিফ্লেক্সিভ। আমরা এটাকে শর্ট করে বলতে পারি P1, এটাকে বলতে পারি P2, এটাকে বলতে পারি P3, P4 আর হচ্ছে P5। আমরা মনে রাখবো শুধুমাত্র P3 বাদ দিয়ে, এই P3টা বাদ দিয়ে বাকি সবগুলো কি হবে, আমাদের প্রোনাউন হবে। P3 বাদ দিয়ে বাকি সবগুলো প্রোনাউন। তার মানে এটা প্রোনাউন, এটা প্রোনাউন, এটা প্রোনাউন, এটা প্রোনাউন। এক্ষেত্রে আমাদের এখানে দেখো মিটা কি হচ্ছে, প্রোনাউন। এখানে মি আছে, এটা তাহলে কি হবে আমাদের প্রোনাউন। এতটুকু খেয়াল রাখা, প্রোনাউনের 5টা ফর্ম, একটা P1, P2, P3, P4, P5, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ, রিফ্লেক্সিভ। শুধুমাত্র P3 এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে সবসময় নাউন বসে, এরা একাই বসবে, নাউন বসবে। খেয়াল রাখো, উদাহরণ আছে আমরা দেখাই দিব। তার মানে এটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভ, বাকি সবগুলো কি হচ্ছে আমাদের প্রোনাউন। তার মানে এখানে মিটা আমাদের প্রোনাউন। এখন আমাদের দেখি আমরা ডি নাম্বার, হুইচ কালার ডাজ হি লাইক। আমরা এইটা পড়ানোর আগে খেয়াল রাখবো WH ওয়ার্ড সম্পর্কে কিছু ধারণা নেই। আমাদের 9টা WH ওয়ার্ড আছে। কয়টা আছে, 9টা। 9টা WH ওয়ার্ডের আমরা ভাগ করে নেই। একটা আছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, 4টা WH ওয়ার্ড। আর আমরা একটা ভাগ করব, একটা আছে হু, হুম, হুইচ, হুজ, হোয়াট। এই যে 4টা, এখানে হচ্ছে আমাদের 4টা, এখানে হচ্ছে কি 5টা। এই 4টা সর্বদাই কি হবে আমাদের, অ্যাডভার্ব। বাংলায় কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টা সর্বদাই কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব।
আর এইটা কি হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, এইটা আবার কি হইতে পারে, প্রোনাউনও হইতে পারে। সেটা হিসেবে পরে আমরা বুঝাই দিব। আমরা শুধু এই চারটার কথা খেয়াল রাখি, এই চারটা আমাদের কি হবে, অ্যাডভার্ব। এই পাঁচটা প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। মূল আলোচনায় ফেরত যাই। তার মানে আমাদের এখানে আছে হুইচ, আমাদের কি চারটার ভিতরে আছে না পাঁচটার ভিতরে? দেখো এটা কিন্তু পাঁচটার ভিতরে আছে, তার মানে এটা অ্যাডভার্ব নয়। এটা তাহলে কি হবে, হয় প্রোনাউন হবে, না হলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হবে। যদি ওই পাঁচটার পরে ওই পাঁচটা বলতে তোমাকে দেখাই দিই এখানে, এই যে আমাদের এই পাঁচটার পরে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে প্রোনাউন। সেটা কি হবে, প্রোনাউন। এখানে একটু লক্ষ্য করে দেখি, এখানে কি আছে, পাঁচটা আছে, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, নাই। তার মানে এটা কি হচ্ছে, প্রোনাউন হওয়ার কোনো চান্স নাই। আর এই পাঁচটার পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা প্রোনাউন। এই পাঁচটার পরে যদি নাউন থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করে দেখি, এই যে পাঁচটার ভিতরে আছে, এখানে এটা কি হচ্ছে, নাউন। তাহলে নাউনের আগেরটা তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ, দেখো এই কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখানে যদি ভার্ব থাকতো তাহলে কি হতো, ইন্টারোগেটিভ প্রোনাউন। ওটার উদাহরণ আছে, আমরা দেখাবো। দেখো দিস পেন ইজ হিজ, এটাও একটু বোঝার বিষয় আছে। দিস পেন ইজ হিজ, আমরা দেখি হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। এটাকে আমরা বলে থাকি P1, P2, P3, P4, P5। আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোনো প্রোনাউনের পাঁচটা ফর্ম থাকে, শুধু P3 বাদ দিয়ে বাকি সবগুলো কি হচ্ছে, প্রোনাউন। এখন তোমার মনে যে সমস্যাটা হবে, যে কোশ্চেনটা সবসময় আসবে, সেটা হচ্ছে যে স্যার এখানেও তো হিজ আছে, এখানেও হিজ আছে, তা আমি কিভাবে বুঝবো স্যার এটা P3 হবে না P4 হবে? এখন একটা জিনিস মাথায় রাখো, এরপরে সবসময় নাউন বসবে, আর এটা বেসিক্যালি বাক্যের শেষে বসে। কোথায় বসে, বাক্যের শেষে বসে। দুইটা দ্বারাই অধিকার বোঝায়। দুইটা দ্বারা কেমন করে অধিকার বোঝায়, দিস ইজ হিজ পেন, এটা তার কলম, অধিকার বোঝাচ্ছে। দিস পেন ইজ হিজ, এটা দ্বারাও তার কলম, এটা দ্বারা অধিকার বোঝায়। একটু লক্ষ্য করে দেখি আমরা, আমি বলছি হিজের পরে সবসময় কি বসে, P3 যদি হয় অ্যাডজেক্টিভ হবে, কিন্তু তারপর অবশ্যই নাউন বলবে। এখানে হিজ আছে, এটা কি এরপরে কোনো নাউন আছে, নেই, অবশ্যই নেই। এরপরে কি আমাদের এটা কি বাক্যের শেষে বসছে, অবশ্যই বসছে। তার মানে এটা কি হচ্ছে, আমাদের P3 নয়, এটা কি হচ্ছে, P4। এটা দ্বারা অধিকার বোঝাচ্ছে, তার মানে পজিটিভ। এটা বাক্যের শেষে বসেছে, এটা তাহলে কি হবে, পজিটিভ প্রোনাউন। বুঝছো কি আমার কথাটা? এইটা আর এটার ভিতর পার্থক্য কোনটা, এরপরে একটা নাউন থাকবে, এটা বাক্যের শেষে বসবে। দুইটার ভিতর মিল কোনটা, মিলটা হচ্ছে কি, দুইটা দ্বারা অধিকার বোঝাবে। আশা করি তোমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এটাতে। হোয়েন ডাজ হি গেট আপ, ভালো করে খেয়াল করো, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে এখানে দেখালাম, এই যে হোয়েন আছে না এখানে, একটু ভালো করে লক্ষ্য করে দেখি, হোয়েন আছে। তার মানে কি এই চারটার ভিতরে এই চারটাকে অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে, হবে না। এই চারটা সর্বদাই কি হবে, অ্যাডভার্ব হবে। লক্ষ্য করে দেখি আমরা এখানে, তার মানে এখানে হোয়েন আছে, কোনো কথাই হবে না, চারটার ভিতরে পরে, তার মানে এটা কি হচ্ছে, অ্যাডভার্ব। এরপরে আমরা আসি আই নো হোয়েন হি গেটস আপ। দেখো এখানে হোয়েন আছে, অন্য কোনো কথা হবে এখানে, হবে না। কি কারণে, চারটার ভিতরে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা থাকলে কি হবে, অ্যাডভার্ব। যেহেতু এখানে হোয়েন আছে, তার মানে এটা কি হচ্ছে, অ্যাডভার্ব। ক্লিয়ার? আমি এখানে কিন্তু বলা হয়নি যে এটা কোন অ্যাডভার্ব, এটা তোমাদের রিলেটিভ হতে পারে, কনজাংটিভ হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হতে, সেটা কিন্তু নয়। তোমাকে পার্টস অফ স্পিচ গত দিক থেকে ক্যাডেট কলেজ ভর্তি বিভাগে ক্লাসিফিকেশন কম আসে, যেটা আসে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বেসিক্যালি আসে কোনটা কোন পার্টস অফ স্পিচ। যদি ক্লাসিফিকেশন আসে, সেটা তো আমাদের অ্যাডভার্ব যে ক্লাসটা আছে সেটা তোমরা দেখে নিলেই ওটাতে বুঝতে পারো। কিন্তু আপাতত এটা অ্যাডভার্ব, সেটা চেনার উপায়, চারটা WH ওয়ার্ড আছে, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। যেহেতু হোয়েন আছে, এটা অ্যাডভার্ব। শি ইজ এ স্কুল স্টুডেন্ট, ভালো করে লক্ষ্য করে দেখি, আমরা জানি ডিটারমিনারের পরে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে আমাদের, নাউন। তার মানে স্কুলটা এখানে কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার এটা তো স্কুল, তো স্যার একটা নাউন স্যার, তাহলে এটা কেমন করে স্যার অ্যাডজেক্টিভ হয়? মনে রাখো, যদি নাউনের পূর্বে নাউন বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। এটা এই যে এখানে আছে আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে নাউন, এটা কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন অ্যাডজেক্টিভ হবে ক্লাসিফিকেশনগত দিক থেকে, এটা হবে নাউন অ্যাডজেক্টিভ। আশা করি এখানে কারো তেমন কোনো সমস্যা নেই। আই লাভ ডান্সিং, তোমাকে কিছুক্ষণ আগে বুঝিয়েছি আমি, তারপরে বলি, এটা হচ্ছে সাবজেক্ট,
এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কেন? ভার্বের পরে যাই বসে তা কিন্তু সবসময় অবজেক্ট হবে তা কিন্তু নয়। ভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু এটা কেন অবজেক্ট? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা কি হচ্ছে আমাদের অবজেক্ট। আমি ভালোবাসি, বললাম কি ভালোবাসি, উত্তর আসে কি হচ্ছে ডান্সিং। তার মানে এটাকে ডান্সিংটা কি হচ্ছে অবজেক্ট। আমি কিন্তু তোমাকে এর আগে বলেছিলাম অবজেক্টটা হয় কি হবে, নাউন হবে, না হলে কি হবে, প্রোনাউন হবে। বুঝছো কি আমার কথাটা? এখানে ভার্ব প্লাস আইএনজি এর কোনো রূপ, ডান্সিং বলতে তো কোনো প্রোনাউন জীবনেও নেই, তার মানে এটা কি হচ্ছে নাউন। তাহলে ভার্ব প্লাস আইএনজি এর কোনো রূপ যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, জেরান বলে থাকি। জেরান বলতে কোনো পার্ট সার্ভিসেস নেই, এটাকে কি বলতে হবে তাহলে, নাউন বলতে হবে। ক্লিয়ার? পরেরটা ইম্পর্টেন্ট, তবে এখানে পার্থক্য কিছু বুঝতে হবে। বলা আছে টুডে ইজ মাই বার্থডে। একটু লক্ষ্য করে দেখি, এখানে টুডেটা আমাদের উত্তরে দেখানো আছে, এখানে তোমাদের নাউন দেখানো আছে। হ্যাঁ, এটা নাউন। কেন নাউন তার আগে ব্যাখ্যা করি। এখানে দেওয়া আছে ইজটা কি হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের আগেরটা তাহলে কি হবে সাবজেক্ট। আমি এর আগেই বলেছি সাবজেক্টের জায়গায় যে থাকবে, অবজেক্টের জায়গায় যে থাকবে সে 100% কী হবে, হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। টুডেটা তাহলে আমাদের কি হচ্ছে এখানে প্রোনাউন নয়, এটা নাউন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি এটারও উত্তর দিয়ে দিচ্ছি। হি কামস হিয়ার টুডে। এইখানে টুডেটা কি? এটা কিন্তু অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? দেখো, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। আমি বললাম সে, আমরা তো জানি নিকট ভবিষ্যৎ বোঝালে সেটা কিন্তু ফিউচার টেন্স না হয়ে সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা তোমরা জানো। সে কখন আসবে, বললাম যে কখন আসবে, উত্তর হচ্ছে টুডে। তার মানে এটা কি হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার? আবার ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি হচ্ছে কোথায় আসবে, উত্তর হচ্ছে হিয়ার। এটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এই জায়গায় ব্যবহৃত যেটা আছে সেটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর এই জায়গায় যে ব্যবহৃত টুডে এটা কি হচ্ছে আমাদের নাউন। ক্লিয়ার সবাই? আশা করি তোমরা বুঝতে পারছো এটা কেন নাউন। দেখো এখানে ভার্বকে তো কখন দ্বারা প্রশ্ন করে উত্তরেই পাওয়া যাচ্ছে না, টুডে ইজ মাই বার্থডে, এটা তো উত্তরে পাওয়া যাবে না, এখানে প্রশ্ন করার কোনো অপশনই নেই। আর তাছাড়া এটা কোথায় বসেছে, সাবজেক্টের জায়গায় বসেছে। কার পূর্বে? ভার্বের পূর্বে বসেছে। যেহেতু ভার্বের পূর্বে বসবে সেটা অবশ্যই সাবজেক্ট হবে, আর সাবজেক্টটা তো অ্যাডভার্ব হওয়ার কোনো চান্স নেই। সাবজেক্ট কী হবে আমাদের, হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। তার মানে এটা নাউন। আশা করি তোমরা বুঝছো। সাধারণভাবে তুমি হচ্ছে যতটুকু পড়া যায় বোঝা যায় সেটা পড়বা। যদি তারপরে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা আমাদের যারা অনলাইন ব্যাচে আছো তাদেরকে তো আমরা দেখাই দেবো। প্রথম আমাদের অনলাইন যে ব্যাচটা আছে সেটা পরিপূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় অনলাইন ব্যাচে আমাদের ভর্তি চলছে। তৃতীয় অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা আমাদের কমেন্ট করলে আমাদের সঙ্গে সঙ্গে যে টিম আছে টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর যারা আমাদের অফলাইন ব্যাচে আছে, যারা আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট, দিনাজপুর শাখা, তারপর আমাদের ঢাকা শাখা এবং হচ্ছে মেইন ব্রাঞ্চের স্টুডেন্ট, তাদেরকে তো আমরা সাপোর্ট দিয়ে থাকবো। ক্লাসে এসে প্রশ্ন করলে আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। আমরা পরেরটা দেখি। রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই মিনিং। 5 মার্কের কোশ্চেন। স্টপ রাইটিং, ভালো করে বুঝে দেখো। তুমি একটা লেখা লিখতেছো, আমি তোমাকে বলে স্টপ রাইটিং, তেমন এটা আদেশ বললাম, আদেশ করলাম, ইটস অ্যান অর্ডার। তাই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝানো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝানো হয়। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য আছে, এখানে সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব আছে, এটা সাইলেন্ট আছে, তার মানে ইউ স্টপ রাইটিং এখানে আছে, ইউটা উজ্জ্ব আছে, এই জন্য এটা কি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর এটা দেখি, উই আর অলওয়েজ হেল্পড বাই আল্লাহ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স খুঁজে পাওয়ার একটা সহজ একটা উপায় আছে, সেই সহজ উপায়টার নাম কি, যদি কখনো সাবজেক্ট থাকে ধরে নেবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, তোমার মনে প্রশ্ন আসতে পারে কোনো বইতে স্যার এরকম কোনো কথা দেখলাম না। হ্যাঁ, তুমি খুঁজে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া সাবজেক্ট খুঁজে পাওয়া দুষ্কর। দেখো আছে সাবজেক্ট, এই যে আছে ভার্ব, বাকি অংশ আছে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা কি হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ইজ ইকুয়াল টু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা জানি। এটা কোন সেন্টেন্স, এটা যদি দেখতে চাও দেখো চিহ্ন আছে, দুইটা সেন্টেন্স চেনার সহজ উপায়। এই চিহ্ন থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এই চিহ্ন যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি এটাতে কোনো সমস্যা নেই, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আসি আমরা, আই নো দ্য ম্যাটার। এখানে দেখো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে আমি ধরলাম যে কি জানি, বিষয়টা জানি, এটা অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কোন সেন্টেন্স হবে, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইউ নো হোয়েন হি গেটস আপ, নোট অফ ইন্টারোগেশন সাইন আছে, আর কোনো কথাই চলবে না, তার মানে এটা কি হচ্ছে, ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স।
3 নম্বর বলে দেওয়া আছে আইডেন্টিফাই দ্য ভার্বস আন্ডারলাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ক্লাসিফিকেশনস দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমাকে তো ভার্বগুলো লিখতে হবে কিন্তু সেটা ক্লাসিফিকেশন লিখতে হবে। এটা একটা বড় একটা ব্যাপার। এখানে আমরা লক্ষ্য করে দেখি দেওয়া আছে উই কল হিম খোকা। এটা আমরা বইয়ের ভাষায় পড়বো না, এটা আমরা আমাদের ভাষায় পড়ি। দেখো একটা বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকার পরও অতিরিক্ত যে ওয়ার্ডটা ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, সেটাকে আমরা বলে থাকি কি আছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। কি বলবো? ফ্যাক্টেটিভ অবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট কি আছে উই, ভার্ব কি আছে কল, অবজেক্ট কি আছে হিম। উই কল হিম একটা বাক্য কিন্তু পরিপূর্ণ একটা বাক্য ধরলাম, কিন্তু একটা বাক্য হইতে গেলে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তিনটার পরিপূর্ণতা থাকতে হয়। তার মানে আমি যদি এখানে খোকাটাকে বাদ দেই, বললাম উই কল হিম, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বললাম আমরা তাকে ডাকি, তবে কি নামে ডাকি? আমরা তাকে ডাকি খোকা নামে ডাকি। এই ওয়ার্ডটা ছাড়া এই বাক্যটার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ হয় না, এই বাক্যটার আকাঙ্ক্ষা নিবৃত্তি হয় না, আকাঙ্ক্ষাটা পূরণ হয় না। এই জন্য এই ওয়ার্ডটাকে আমরা বলে থাকি কি, যেটা ছাড়া অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে আমরা বলে থাকি ফ্যাক্টেটিভ অবজেক্ট। যে বাক্যে ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকবে সেই বাক্যে ব্যবহৃত ভার্বটাকে আমরা বলে থাকি ফ্যাক্টেটিভ ভার্ব। বইয়ের ভাষায় না পড়ে আমরা আরও একটা উদাহরণ বলি, যেমন উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। শেষ। আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা বললাম স্যার আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম? আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম। এই ক্যাপ্টেনটা কি হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ অবজেক্ট, আর ইলেক্টেড সিলেক্টেড এগুলো কি হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ ভার্ব। অর্থাৎ যে বাক্যে ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকবে সেই বাক্যের ভার্বটা কি হবে ফ্যাক্টেটিভ ভার্ব। আর ফ্যাক্টেটিভ অবজেক্ট কি? যেটা ছাড়া বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না, যেটা ছাড়া বাক্যটাকে অসম্পূর্ণ বাক্য থাকবে, সেটাকে সেই অবজেক্টটাকে আমরা বলবো কি হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। আশা করি এখানে তেমন কোনো সমস্যা থাকবে না। খোকাটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, কল হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। হি ইজ বিল্ডিং এ নাইস বিল্ডিং। এখানে লক্ষ্য করে দেখি, এটা অনেকেই মনে করবা যে হচ্ছে কগনেট অবজেক্ট, কি অর্থাৎ আমার ভাষায় ভার্ব এবং অবজেক্ট দেখতে একই রকম হলে তাকে আমরা কি বলে থাকি? অবজেক্টটাকে বলবো কগনেট অবজেক্ট এবং ভার্বটাকে বলবো কগনেট ভার্ব। দেখো এখানে বিল্ডিং, এখানে কিন্তু হচ্ছে আর্টিকেলের পরে এটা প্রথম ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি হবে আমাদের তাহলে নাউন। নাউনটা কি হচ্ছে আমাদের অবজেক্ট। ভার্ব, এটা কিন্তু ভার্ব, অক্সিলারি ভার্বের পরে ভার্বের সঙ্গে বিল্ড, এটার সঙ্গে আইন যুক্ত করেছে, এটা ভার্ব। তাই ভার্ব দেখতে এবং অবজেক্ট দেখতে যদি একই রকম হয় তাহলে উক্ত ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে বলা হবে কিছু কগনেট অবজেক্ট। যেমন হি র্যান এ রেস, র্যান রেস, স্লিপ স্লিপড, সাউন্ড স্লিপ, স্লিপড স্লিপ, তারপরে ফাইট ফট, এগুলো সবগুলো কী হচ্ছে দেখতে একই রকম। ভার্ব এবং অবজেক্ট দেখতে একই রকম হলে ভার্বটাকে বলবো আমরা কি হচ্ছে কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে বলবো আমরা কি হচ্ছে কগনেট অবজেক্ট। আশা করি এখানে তেমন কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সি নাম্বার দেওয়া আছে এখানে দ্য বয় লুকস আফটার হার মাদার। লুকস আফটার মানে দেখাশোনা করা, এটা আমাদের পুরোটা মিলেই কিন্তু ভার্ব। যদি কখনো ভার্ব প্লাস প্রিপোজিশন বসে নতুন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলে থাকি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ, যে কোনো একটা বলতে পারি। তা আমরা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করি। এটার সংজ্ঞাটা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু কি হচ্ছে গ্রুপ ভার্ব। এই যে এখানে আমাদের কি লুকস ভার্ব, আফটারটা প্রিপোজিশন, তার মানে এইটা কি হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব। আশা করি তোমরা বুঝছো। তারপরেও দেখো কেন ভিন্ন অর্থ প্রকাশ করে কিভাবে। লুকস মানে কি হচ্ছে তাকানো, তাকানো, আর আফটার মানে কি হচ্ছে পরে। দুইটি এক জায়গায় হয়ে কি হলো দেখাশোনা করা, দেখা না করা। যেমন এটাতে আরো একটা আছে, একটু কনফিউশন সবসময় হয় গ্রুপ ভার্বের ক্ষেত্রে। লুকস আফটার মানে দেখাশোনা করা, টেক্স আফটার মানে সাদৃশ্য হওয়া, দেখতে একই রকম হওয়া। টেক মানে কি হচ্ছে, টেক মানে নেওয়া, প্লাস আফটার মানে কি হচ্ছে, আফটার মানে পরে। দুইটা মিলে কি হবে টেক আফটার, আর এটার মিনিং কি হবে সদৃশ হওয়া, মানে দেখতে একই রকম হওয়া। যদি সদৃশ হওয়া না বুঝো তার মানে দেখতে একই রকম হওয়া। যেমন হি টেক্স আফটার হার মাদার, সে তার মায়ের মতো দেখতে, একই রকম হওয়া। আর হি লুকস আফটার হার মাদার, তার মানে সে তার মায়ের দেখাশোনা করে। এখানে আমাদের যে আলোচনায় ছিলাম সেটাতে আসি। লুকস আফটারটা কি হচ্ছে আমাদের, লুকস আফটার হবে আমাদের ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত আছে, আফটারটা প্রিপোজিশন, এই জন্য দুইটা মিলে কি হচ্ছে আমাদের এখানে গ্রুপ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এটা সেখানে ডি নাম্বার দিয়ে আছে রিমাইন্ড মি দ্য ডেট। এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কী কারণে? পজিটিভ ভার্বের সংজ্ঞাটা হচ্ছে কর্তা নিজে করবে না, অন্য কেউ কাজটা করবে। আমাকে কিন্তু স্মরণ করে দিয়ে যাচ্ছে অন্য কেউ,
এখানে ইনফর্মটা কিন্তু জেনারেল ভার্ব। যেমন আমরা সি মানে দেখা, শো মানে দেখানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, এগুলো সবগুলো কী হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। যেমন ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, এই ফিড, টিচ, রিমাইন্ড এগুলো সবগুলো কী হচ্ছে পজিটিভ ভার্ব। আশা করি এখানে কারো সমস্যা হবে না। তারপর আমরা দেখি আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। এটাকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলতে পারি, আর এটাকে পেরিফ্রাস্টিক মোডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। কী কারণে বলতে পারি? যে পেরিফ্রাস্টিক মোডাল অক্সিলারি ভার্বের সংখ্যা কিন্তু 6টা। একটা বি টু, গোয়িং টু, এগুলো সবগুলো কি হচ্ছে হ্যাভ টু, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আমাদের পেরিফ্রাস্টিক মোডাল অক্সিলারি ভার্ব। তো আমরা কেন বলবো যে অক্সিলারি ভার্বগুলোর পরে টু বসে, সেটাকে আমরা বলে থাকি পেরিফ্রাস্টিক মোডাল অক্সিলারি ভার্ব। এই হ্যাভের পরে টু আছে অক্সিলারি ভার্বের পরে, এটাকে আমরা কি বলবো তাহলে? মোডাল অক্সিলারি ভার্ব বলতে পারি। এবং ক্লাসিফিকেশনগত দিক থেকে এটাকে বলতে পারি পেরিফ্রাস্টিক মোডাল অক্সিলারি ভার্ব। তারপরে আমরা আসি 4 নম্বর, রাইট ডাউন দ্য নেম অফ দ্য ভার্বস আন্ডারলাইন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস whether they are finite or non finite। অর্থাৎ আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের যে আলোচনাটা করব, এখানে আমাকে বের করতে হবে। তোমাকে আগেই বলে দেই, যদি একটা ভার্ব থাকে সেটাই ফাইনাইট, যদি দুইটা ভার্ব থাকে প্রথমটা ফাইনাইট, বাকিগুলো সবগুলো কিন্তু নন ফাইনাইট। যদি 4টা থাকে তাহলে প্রথমটা ফাইনাইট, বাকি সবগুলো কিন্তু নন ফাইনাইট। আলোচনা সহজ করার জন্য আমরা দেখি একটাই ভার্ব আছে ফাইনাইট, হ্যাভ আছে একটাই ভার্ব, এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট। বি নাম্বারটাও কি হচ্ছে ফাইনাইট। তারপরে সি নাম্বার দিয়ে আই লাইক টিচিং। আমরা কিন্তু জানি পার্টস অফ স্পিচগত দিক থেকে এটাকে হচ্ছে আমাদের, এটা কিন্তু জিরান্ডের ভিতরে পড়ে। আর আমরা জানি আইজিপি, আইজিপি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল। ইনফিনিটিভ, জিরান্ড, আইজিপি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল, এটা কখনো ফাইনাইট ভার্ব হইতে পারে না, সবসময় নন ফাইনাইট ভার্ব। তার মানে এটা কি হচ্ছে, যেহেতু জিরান্ড, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাছাড়াও চেনার উপায়, ধরলাম এটাও ভার্ব এটাও ভার্ব, তাহলে প্রথম ভার্বটা কী হবে? ফাইনাইট, বাকিটা কী হবে? নন ফাইনাইট। কোনো টেনশন নেই। দ্য সং ওয়াজ সাং বাই হার। দেখো এখানে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তাছাড়াও এই ভার্বটা কী হচ্ছে? 2 নম্বর ভার্ব। 2 নম্বর ভার্বটা কী হচ্ছে? নন ফাইনাইট ভার্ব। আর আমরা জানি ভার্ব 3টাকে আমরা পার্টিসিপেল 3 প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপেল ভার্ব 3, এই যে ভার্ব 3, আর পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিংয়ের পরে ভার্ব 3। ভার্ব 3 থাকলেও কিন্তু পার্টিসিপেল, আর পার্টিসিপেলটা সবসময় কী হয়? আমাদের আইজিপি, এটা পার্টিসিপেল, মানে পার্টিসিপেলটা সবসময় আমাদের কী হবে? নন ফাইনাইট ভার্ব। এত কিছু জানার দরকার নেই। 2টা ভার্ব আছে, প্রথমটা ফাইনাইট, পরেরটা কি হচ্ছে? নন ফাইনাইট। পরেরটা আমরা দেখি, বলা আছে যে আই ক্যান ডু দ্য সাম। এখানে দেখি এই যে একটা ভার্ব 2টা ভার্ব, তার মানে প্রথমটা কি হচ্ছে? ফাইনাইট, পরেরটা কি হবে? নন ফাইনাইট। আশা করি এখানে কারোর তেমন কোনো সমস্যা নেই। টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে বলছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখি আমরা। এখানে দ্য বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই। তো আমাদের প্রেজেন্ট কিসে করতে বলছে? ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে বলছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। ফ্লিউ কিন্তু আমাদের ভার্বের পাস্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম কী হবে? ফ্লাই, এফ এল ওয়াই। এখানে হচ্ছে এফ এল ওয়াই। এখন দেখি দ্য বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সঙ্গে এস বাই এস যুক্ত করতে গেলে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে কী হবে? এফ এল আই ই এস হবে, ফ্লাইস। তার মানে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। হি ফিক্সড টু ডু দ্য ওয়ার্ক। এখানে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করি, হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এই ভার্বটার সঙ্গে কী হচ্ছে? আমাদের এইচ বা ইএস যুক্ত হবে। এখানে ফিক্সড, মূল ভার্ব কী হচ্ছে? এফ আই এক্স, ফিক্স। আমরা যদি কোনো ভার্বের শেষে ও এক্স আছে কিন্তু জি এস এইচ সি এস ডাবল এস থাকে, তাহলে ইএস হয়। যেহেতু এক্স আছে তার মানে কি? ইএস। হি ফিক্সেস টু ডু দ্য ওয়ার্ক। আশা করি সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বলা আছে টিনা ক্লাসড উইথ মি। এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে ক্লাস শব্দের অর্থ হচ্ছে সংঘর্ষে লিপ্ত হওয়া, আর ক্লাস শব্দের অর্থ শ্রেণী। এখানে আমরা লক্ষ্য করে দেখি, এটাকে আমরা যদি মূল ভার্বে রূপান্তর করি, সি এল এ এস এইচ, যদি কোনো ভার্বের শেষে এস এইচ থাকে তাহলে ইএস হবে, তার মানে এটার সঙ্গে ইএস হবে। টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্লাসেস উইথ মি। আশা করি এখানে তেমন কোনো সমস্যা নেই। দ্য মাদার লেইড দ্য বেবি ইন দ্য বেড। একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝি আমরা। কনফিউজিং কিছু ভার্ব থাকে, লাই, লে, লাই, এই 3টে কনফিউজিং। আরও কনফিউজিং ভার্ব আছে, হ্যাং আছে, একটা ফাঁসিতে ঝুলানো, একটা আছে ছবি টাঙানো, একটা লাই আছে, এটাও লাই আছে, এটা লাই আছে। কনফিউশনটা আমরা একটু ক্লিয়ার করি। লাই মানে একটা আছে মিথ্যা বলা, একটা আছে শয়ন করা। যদি মিথ্যা বলা হয় পাস্ট ফর্ম হবে এল আই ইডি লাইড, এল আই ইডি লাইড, ক্লিয়ার। আর যদি আমাদের শয়ন করা হয় তাহলে হবে এল এ ওয়াই লে
LAIN লেন, লাইলে লেন। তো আমাদের এখানে বাংলাতে আমরা যদি অর্থটা করি, দ্য মাদার লেড দ্য বেবি ইন দ্য বেড, মা তার সন্তানকে বিছানাটাতে রেখেছিল। এখানে কিন্তু শয়ন করার কোনো অপশন নেই বা মিথ্যা বলার কোনো অপশন নেই। তার মানে এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে লে মানে কি হচ্ছে ডিম পাড়া বা রাখা, রাখা। তাহলে মা তার সন্তানকে রেখেছিল, তার মানে এটা কি হচ্ছে, এটা প্রেজেন্ট ফর্ম কি হচ্ছে, LAY লে। ক্লিয়ার? যদি আমরা প্রেজেন্ট ফর্মে আসি, রাখার প্রেজেন্ট ফর্ম কি হবে, লে। আমাদের লেট লেট, এটা কি হচ্ছে LAID লেট, এটা কি হচ্ছে LAID লেট। তার মানে এটার প্রেজেন্ট ফর্ম কি হবে, লে। তার দা মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সঙ্গে আমরা এস বা ইএস করতে গেলে এই দেখো ওয়াই এর পূর্বে কি আছে, আমাদের ভাওয়েল আছে এখানে LAY। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াই উঠে গিয়ে IES, কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে, শুধুমাত্র এস যুক্ত হবে। যেমন প্লে, PLAY প্লে, এটা প্লের সঙ্গে হবে প্লেস হয়। তার মানে দ্য মাদার এখানে হবে লেস দ্য বেবি ইন দ্য বেড। আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই, একটু ভালো করে ভেঙে ভেঙে দেখবা এবং এই জায়গাটা যেটা দেখালাম এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। দ্য গার্ল obeyed the rules of the classes of the class. দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার তেমন কোনো সমস্যা নেই। obeyed, OBEY, ওয়াই এর পূর্বে কি আছে, ভাওয়েল আছে, তার মানে কি হচ্ছে এটার সঙ্গে এস যুক্ত হবে, IES হবে না। তোমরা যেটা ভুল করবা সে এখানে কিন্তু IES দিয়ে দিবা, এটা কিন্তু হবে না। ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে IES হয়, বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমাকে এস বসাতে। দ্য গার্ল obeys the rules of the class। ছয়, রাইট ডাউন দ্য নেম অফ দ্য ফলোয়িং টেন্সেস উইথ ক্লাসিফিকেশনস, অর্থাৎ এটা ক্লাসিফিকেশন লিখতে হবে, কোন টেন্সে আসে, শুধু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স লেখা যাবে না। এখানে দেখি আমরা দে আর গোয়িং টু প্রেজেন্ট এ শো, এখানে অনেক কনফিউশন আছে এই বাক্যটা নিয়ে। অনেকেই বলবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হবে না। কি কারণে হবে না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আমরা লক্ষ্য করে দেখি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম গোয়িং টুটা হচ্ছে পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি ভার্ব। এখানে যদি আমাদের আর আছে প্রেজেন্ট, তার মানে এটা আর গোয়িং টুটা কি হচ্ছে আমাদের, এটা মডাল অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? কেন মডাল অক্সিলারি ভার্ব? যাদের কনফিউশন আছে, যারা ভয়েস করে আসছি আমরা তাদেরকে বলে দিই, এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আসো ইজ গোয়িং টু বি বসে তখন যখন মোডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমাদের বি বসে, মোডাল অক্সিলারি ভার্বের পরে বি বসে। এখন মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বেসিক্যালি কোন টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়। কিভাবে? যেমন আমি বললাম আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তার মানে এখানে কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। মোডাল অক্সিলারি ভার্ব থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, সেটাকে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সেও রূপান্তর করা যাবে যদি সেই মোডাল অক্সিলারি ভার্বটা আমরা পাস্ট টেন্স করি। যেমন আই কুড, এখানে যদি আমি বলি দে ওয়ার, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে মোডাল অক্সিলারি আর গোয়িং টু এর পরে মূল ভার্বে কি আছে, বেস ফর্ম আছে। আমরা টেন্স অধ্যায়টা আলোচনা করেছি, তার মানে এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলতে হবে। এটাকে যদি পাস্ট ইনডেফিনিট করতে বলতো তাহলে দে ওয়ার হইতো। আশা করি তোমরা এটা বুঝছো। ইট ইজ ওয়ার্কিং, এখানে কিন্তু হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই কন্টিনিউয়াস বানানোর ক্ষেত্রে সতর্ক থাকবা। শি লেট মি গো, এটা বোঝানোর আগে যদি শি আছে এখানে লেটস থাকতো তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হইতো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস হয়। এখানে তো বাবা ভার্বের সঙ্গে কোনো এস বাই এসই নাই। আমরা জানি লেট লেট লেট, কাট কাট কাট, সেট সেট সেট, রিড রিড রিড, পুট পুট পুট, এগুলো সবগুলো কি আছে আমাদের তিনটে ফর্মে একই। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সঙ্গে এস বাই এস নাই, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট করতে বলা হয় কোনো কথা নেই, একটা এস বসায় দেয়, উত্তর হয়ে যাবে। দ্য ম্যাটার ইজ সারপ্রাইজিং, দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কী কারণে? আমরা অনেকেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবেগে লিখে দেবো। আমরা কিন্তু টেন্স অধ্যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অধ্যায় আলোচনা করেছি। কিছু কিছু ভাব যেমন অ্যামেজিং, সারপ্রাইজিং, ইন্টারেস্টিং, কর্মগতভাবে এগুলোকে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ বলে থাকি। সারপ্রাইজিংটা এটা কী হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা পাস্ট ইনডেফিনিট কী হচ্ছে, দ্য ম্যাটার ওয়াজ সারপ্রাইজিং, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এটাকে ফিউচার ইনডেফিনিটও করা যাবে। অনেকে কে যেন আমাকে ক্লাসে জিজ্ঞেস করেছিল, এটা হচ্ছে দ্য ম্যাটার উইল বি সারপ্রাইজিং। আর কেন বি হবে, ইজের কিন্তু বেস ফর্ম কিন্তু বি। আমাদের দ্য ম্যাটার এটার সঙ্গে আমরা বসাইলাম উইল, উইলের পরে এখানে মূল ভার্ব যেহেতু ইজ, এটার আমরা বেস ফর্ম কী আছে, যে কোনো অ্যামিজ আর ওয়াজ আর বেস ফর্ম কিন্তু বি। তার মানে দ্য ম্যাটার উইল বি সারপ্রাইজিং, এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আশা করি তোমরা এটা বুঝছো। সি ডিড ইট, এটা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা কি আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। 7 নম্বর দেওয়া আছে টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। দেওয়া আছে হি সিন্স দ্য মিট, অর্থাৎ সে মাংসটাকে পুড়িয়ে কালো করলো। এখানে একটা ব্যাপার,
আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার আর ভার্বের সঙ্গে আইএনজি। এখানে কিন্তু ওই জায়গায় সমস্যা হবে না, তোমাদের এক জায়গায় সমস্যা হবে। দেখো আমি দিলাম হি এর সঙ্গে ওয়াজ, এখানে সিনজের সঙ্গে SINGE। আমরা জানি যে শেষে ই থাকলে ইটাকে বিলুপ্ত করে আইএনজি করতে হয়, যেমন আমরা বলি কাম, COM এর সঙ্গে আইএনজি যুক্ত করতে পারি, LOV এর সঙ্গে আইএনজি যুক্ত করতে পারি। এখানে হবে না, কি কারণে? AGEH এবং SINGE এই দুইটার সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে শেষে ই থাকা সত্ত্বেও ইটাকে বাদ দেওয়া যাবে না, ইটাকে রেখেই আইএনজি করতে হবে। খেয়াল রাখতে হবে AGE এজিং এবং SINGE সিন্স মানে পুড়িয়ে কালো করা, এটার সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে লাস্টের ইটাকে বাদ দেওয়া যাবে না। ভুল করবা তোমরা এসে এই জায়গায়, হি ওয়াজ এখানে হবে SINGE আইএনজি সিনজিং দ্য মিট। আশা করি এখানে ভুল করবা না, বলেই তো দিলাম দ্য উইম্যান বিট মি ব্যাডলি। একটু ভালো করে লক্ষ্য করে দেখি এখানে কোথায় ভুল করবা। এখানে সবাই BITTING দিয়ে রাখবা, হবে না। কি কারণে? আমরা জানি BIT বাইট মানে কামড়ানো, BIT বিট পাস্ট ফর্ম, BITTN বিটেন হচ্ছে কি আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আইএনজি যুক্ত করতে গেলে কিন্তু এটার সঙ্গে আইএনজি যুক্ত করা হয় না, আইএনজি যুক্ত করতে গেলে অবশ্যই বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে এটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে গেলে এটার সঙ্গে -E করতে হবে, তাহলে থাকলো কি BIT, তার সঙ্গে আইএনজি যুক্ত করবো বিটিং। দ্য ওম্যান ওয়াজ বিটিং মি ব্যাডলি। আশা করি এই জায়গাটাতে একটু সতর্ক থাকবা এবং এই জায়গাটার বিষয়টা একটু খেয়াল রাখবা। দ্য টু গার্লস গসিপ ইচ আদার, এখানে একটা ভুল করতে যাচ্ছ তোমরা, করবা অনেকেই, বলে দেওয়ার পরে হয়তো করবা, ভিডিওটা একটু দেখবা। দ্য টু গার্লস বেসিক্যালি এখানে কিন্তু তোমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, সংখ্যাগত কারণে আমরা দেখবো প্লুরাল, S বা ES থাকার কারণে নাউনের সঙ্গে S যুক্ত থাকলে প্লুরাল। এখানে আমরা প্রথমত ব্যবহার করলাম ওয়ার, কোনো সমস্যা নাই, পার হয়ে গেলাম। কিন্তু এখানে আছে গসিপ, GOSSIP। আমরা তো জানি স্যার CUT কাট, তো আমাদের শেষের লেটারটি কনসোনেন্ট এবং আগের লেটারটি ভাওয়েল হলে লাস্টে কনসোনেন্ট ডাবল করতে হয় কাটিং। তো এখানে তো স্যার PING গসিপিং হবে, জীবনেও হবে না, কারণ গসিপ এমন একটা ভার্ব, এরকম কয়েকটা ভার্বের আমরা তোমাদের লেকচার শিট দিয়েছি, লিসেন, ভিজিট, রিমেম্বার, গসিপ, এগুলোর সঙ্গে আইএন যুক্ত করতে লাস্টের কনসোনেন্ট কখনো ডাবল হয় না। তারপরে এখানে কী হবে? GOSSIPING, এখানে কিন্তু PING করা যাবে না। ডি নাম্বার দেওয়া আছে শি টাইস দ্য বান্ডেল, এখানে কিন্তু IE আছে, IE এর পরিবর্তে এখানে কী হবে? ওয়াই হবে, কিন্তু এখানেই হচ্ছে শি ওয়াজ, এই যে TYING, এখানে কিন্তু তোমাকে আইএনজি নিয়মটা খুব ভালো করে সতর্ক থেকে আইএনজি করতে হবে। আশা করি তোমরা এত বলার পরেও যদি ভুল করো তাহলে আমাদের ব্যর্থতা। কারণটা কি? দেখো আজকে তোমাদের এখন বুঝেছি 7 নম্বর, আমাদের ঘড়িতে দেখো এখানে দেয়া আছে, দেখা যাচ্ছে এখন বাজে তোমাদের হচ্ছে রাত 2টা। আমরা যাতে তোমাদের শনিবারের পরীক্ষাটা যাতে হচ্ছে তোমরা প্রাণবন্ত দিতে পারো, এবং আমরা ক্লাসে এতবার পড়িয়েছি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় শুক্রবার আমাদেরকে পাবা না, এই ভিডিওটা দেখেও তুমি তোমার সমস্যার সমাধান যাতে করতে পারো, এজন্য আমরা এতটা কষ্ট করে যাচ্ছি। শুধু আমিই নই, আমাদের এখানে আরও টিচার আছে, তারাও কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই তোমাদের এক ম্যাম ভিডিও দিল, স্যাররা ভিডিও দিল, তো তোমাদেরকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছি। শুধু আমরা চাইলেই হবে না, তোমার পিতামাতা চাইলেই হবে না, তোমাদেরকে কিন্তু তোমাদের দিক থেকে একটু আগায় আসতে হবে। আশা করি আমাদের কষ্টটা তখন সফল হবে যদি তোমরা এই বানানগুলো, এই যে জায়গায় ভুল করবা সেই জায়গাগুলো দেখাই দিচ্ছি, যদি সেম উদাহরণ আসে বা একটু ওই নিয়মগুলো থেকে আসে, তারপরে যদি ভুল না করো তখন আমাদের কষ্টটা সার্থক হবে। আশা করি তোমরা রাত 2টা বাজে, এখন হয়তো বা আরও প্রায় 1 ঘন্টা আমার ক্লাস নিতে হবে, নেওয়ার পরে বাসায় যাবো, গিয়ে আবার সকালে আসবো, এই কষ্টটা তোমরা সার্থক করবা। তোমার সার্থক তখন হবে যখন তুমি 80+ বা 70+ এখান থেকে মার্ক ক্যারি করতে পারবা। আশা করি ইনশাল্লাহ বাবা। আমরা দেখি এখানে পরের উদাহরণটা, উই ক্লাসিফাইড নাউন, উই এর সঙ্গে ওয়ার বসে, এখানে ক্লাসিফাইড, এখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এখানেও একটা ভুল হওয়ার বিষয় আছে, CLASSIFY। এটার সঙ্গে যদি আমরা পাস্ট ফর্ম করতে যাই, ওয়াই উঠে গিয়ে এখানে কিন্তু IED হবে, কিন্তু এটার সঙ্গে যদি আমি ING যুক্ত করতে যাই, ওয়াই থাকলে কোনো পরিবর্তনই হবে না, তাহলে কি হবে? CLASSIFYING। এই জায়গায় খেয়াল রাখবা, ওয়াই থাকলে ING যুক্ত করতে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইটাকে তুলে দিয়ে পাস্ট টেন্সে কী করতে হয়? IED যুক্ত করতে হয়। আর ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে, যেমন প্লে, PLAY, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, তার মানে পাস্ট টেন্স করতে কিন্তু কিছু হবে না, প্লেড, PLAYED প্লেড, এখানে কিন্তু IED হওয়ার কোনো চান্স নেই। আশা করি তোমরা এটাতে বুঝছো। এবং S বা ES এরও কিন্তু একটা নিয়ম আছে, ওয়াই এর সঙ্গে S বা ES যুক্ত করতে গেলে ওটা পরিবর্তন হয়, ওয়াই এর সঙ্গে যদি তোমরা পাস্ট টেন্স করতে যাও এটাতেও একটা পরিবর্তন হয়, কিন্তু ING যুক্ত করতে গেলে কনসোনেন্ট থাকুক আর ভাওয়েল থাকুক কোনো দেখার বিষয় নাই, শুধুমাত্র ING যুক্ত হবে।
ক্লিয়ার? এখানে ক্লাসিফাইং এর সঙ্গে আইএন যুক্ত করলে তাও আইএনজি হবে, আর প্লেস সঙ্গে আইএন যুক্ত করতে গেলে তাও কি হচ্ছে আইএনজি, শুধু আইএনজি যুক্ত হবে। ভুল করবে না এই জায়গাগুলোতে। 8 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য হেল্প অফ ইডিয়মস। একটু ভালো করে খেয়াল করে দেখবা, ইডিয়মসটা তোমাদের পরীক্ষা আসবে, তবে বেশ কয়েকভাবে আসে। তোমাদের কলামে কলাম বি আকারে আসে, শূন্যস্থান আকারে আসে, বাংলা অর্থ আকারে আসে, তোমাদের হচ্ছে ইংরেজি অর্থ আকারে আসে, তারপরে তোমাদের ইডিওমেটিক ফ্রেজ থেকে শূন্যস্থান আকারে আসে। আমরা সবগুলো প্রকারভেদ দেখাই দেবো, তবে আজকে একটা প্রকারভেদ দেখাচ্ছি। হি সুইমস অ্যাজ ড্যাশ হি ওয়ার এ ফিশ। সে এমনভাবে সাঁতার কাটে যেন সে মাছ, এমনটা বোঝাচ্ছে। তার মানে এইখানে এমন একটা ওয়ার্ড বসাতে হবে, এই অ্যাজের সঙ্গে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটার অর্থ হচ্ছে যেন হয়। তার মানে অ্যাজ ইফ বসাই দিলাম, অ্যাজ ইফ মানে লাইক বা যেন। তার মানে এখানে কি হবে, হি সুইমস অ্যাজ ইফ হি ওয়ার এ ফিশ। দ্য গার্ল ইজ অ্যাট এ ড্যাশ টু হিয়ার দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ। অর্থাৎ মেয়েটা তার বাবার মৃত্যু সংবাদ শুনে মানে হতবিম্ব হয়ে গেছিল, পাজেলড হয়ে গিয়েছিল। তো পাজেলডের ইংলিশ কি? অ্যাট এ লস, মানে কি হচ্ছে পাজেলড। তার মানে অ্যাট তো আছে, এ তো আছে, এখানে শুধু কি বসবে, লস বসবে। ক্লিয়ার? তোমাদের কিন্তু ইডিওমেটিক ফ্রেজের সবচেয়ে কঠিন পার্ট কিন্তু এটা, সেন্টেন্স থেকে শূন্যস্থান আকারে থাকবে, এটা কিন্তু কঠিন পার্ট। এখানে তোমাকে ইংলিশ মিনিং জানতে হবে, পুরো বাক্যটার অর্থ জানতে হবে, বাংলা মিনিংটা জানতে হবে, বসায় কিন্তু দিতে হবে। ওই জন্য যখন তুমি ইডিওমেটিক ফ্রেজ মুখস্থ করবা, বাংলা মিনিং পড়বা, ইংলিশ মিনিং পড়বা, সঙ্গে যে সেন্টেন্সটা আছে সেটাও কিন্তু দেখবা। আবার ওই যে ফ্রেজটা আছে, ইডিয়মসটা আছে, সেটা কিন্তু অবশ্যই দেখবা। আমরা পরেরটা দেখি, ব্ল্যাক ড্যাশ ডু নট অবে দেয়ার টিচার্স। ব্ল্যাক শিপস বলতে বোঝো না পার্সনস অফ ব্যাড ক্যারেক্টার, যারা ভালো নয়, দুষ্ট প্রকৃতির, তারা কিন্তু টিচারদের কথা শোনে না। এখানে কিন্তু ব্ল্যাক দেয়া আছে, এর সঙ্গে কী হবে, শিপস, ব্ল্যাক শিপস ডু নট। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ডু নট আছে, এখানে কিন্তু তুমি শুধু ব্ল্যাক শিপ দিতে পারবে না। কী কারণে দিতে পারবো না? এখানে যদি ব্ল্যাক শিপ ডাজ নট যদি হতো তাহলে তুমি ব্ল্যাক শিপ দিতে পারতে। এখানে ডু নট আছে, তার মানে আগের সাবজেক্টটা যেটা থাকবে সেটা প্লুরাল হইতে হবে। তার মানে অবশ্যই শিপ না হয় কী হবে, শিপস হবে। তোমরা আমার কথাটা মানে বুঝছো, ব্ল্যাক শিপস এখানে কিন্তু ডু নট আছে, ডু নট থাকার কারণে নাউনটাকে কিন্তু প্লুরাল করতে হবে, এটাও একটা টেকনিক। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে স্টুডেন্টরা কিন্তু এখানে শিপ দিয়ে রাখবে, শিপ দিলে কিন্তু হবে না। কম্পিটিটিভ এক্সামে তারাই আগায় থাকবে যারা সব কিছু বিবেচনা করে উত্তর লিখবে। যেহেতু ডু নট আছে, আমরা তাহলে কী করবো, আগের সাবজেক্ট থাকবো সেটাকে প্লুরাল করবো, তার মানে এখানে হবে ব্ল্যাক শিপস। আশা করি এখানে তোমরা ভুল করবে না ইনশাল্লাহ। মিস্টার ইসলাম ইজ অ্যাট ড্যাশ ইন বোথ ফিজিক্স অ্যান্ড ইংলিশ। মিস্টার ইসলাম পদার্থ এবং ইংলিশে দক্ষ। দক্ষর ইংলিশ তার ফ্রেজ কী হবে, আমাদের ইডিয়মস কী হবে, অ্যাট হোম, স্কিল্ড, স্কিল মানে দক্ষ। তার মানে এখানে অ্যাড দেয়া আছে, আমি শুধু এখানে কি দেব, হোম দেব। আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখানে পরেরটা, হ্যাভিং এ গুড সান। অবশ্যই তুমি তোমার বাবা মার একটা সুসন্তান হবা এবং ভালো সন্তান হবে, এবং তোমাদের দ্বারা যাতে তোমার বাবা মা সম্মানিত হয়, কিছুটা এখানে এমনটা মিল আছে। হ্যাভিং এ গুড সান, একটা তার সুসন্তান থাকার কারণে, ভালো সন্তান থাকার কারণে, আদর্শ সন্তান থাকার কারণে, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, লাইস অন দ্য বেড অফ ড্যাশ। অর্থাৎ সুসন্তান থাকার কারণে বাবা শেষ বয়সে শান্তিতে কাটিয়েছিল, এমনটা বোঝানো, শান্তিতে কাটাচ্ছে এমনটা বোঝাচ্ছে। তো বেড অফ রোজেস মানে কি, কমফোর্ট। বাবা কিসে, তার ভালো সন্তান থাকার কারণে কমফোর্টে ছিল, আরামে ছিল, শেষ জীবনটা সে আরামে ছিল। তার মানে এখানে দেখো দেয়া আছে, এখানে দেয়া আছে বেড অফ, এখানে তাহলে কি হচ্ছে, রোজেস। বেড অফ রোজেস মানে কি হচ্ছে, কমফোর্টেবল কন্ডিশন। আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা হবে না। এটাতে তোমাদেরকে অবশ্যই ইডিয়মসগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বাংলা অর্থ জানতে হবে, তারপর পুরো সেন্টেন্সটা পরে ওখানে একটা শূন্যস্থান আকারে বসাতে হবে। পরেরটা দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস টেকিং ভার্বস ফ্রম দ্য অল্টারনেটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বিষয়টা অনেকেই আইডিয়াতে দিয়ে যাবে, আইডিয়াতে কিন্তু হবে না, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। দ্যাস আই অ্যাম ড্যাশ টু ঢাকা, এখানে একটা ভার্ব বসাতে হবে, ভার্বটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। এখন তোমাকে ভার্ব দেখতে গেলে অবশ্যই আগে পিছিয়ে কিন্তু দেখতে হবে, বাক্যের উপর ভিত্তি করে তোমাকে ভার্বটা বসাতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে অ্যাম আছে, তার মানে অ্যামের পরে যদি মেন ভার্ব থাকে অবশ্যই সেখানে হয় অ্যামের পরে ভার্ব 3 থাকবে প্যাসিভ ভয়েসে, নাহলে ভার্ব প্লাস আইএনজি থাকবে অ্যাক্টিভ ভয়েসে। তারপর আই অ্যাম ড্যাশ টু ঢাকা, আমি ঢাকা যাইতেছি এমনটা বোঝানো হচ্ছে, অ্যাম আছে, অবশ্যই এখানে ভার্বের সঙ্গে আইএনজি হবে, আই অ্যাম গোয়িং টু ঢাকা। আশা করি তোমরা এটা বুঝছো। হি ডিড নট, তার মানে ডিড নট দেয়া আছে, আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নটের পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ডিড নট, এখানে ভার্বের বেস ফর্ম কি, মিট,
এটা হবে না, এটা হবে না, এটা তো হবেই না, কারণ ডিড নটের পরে তো ভার্বের পাস্ট ফর্ম হয় না, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় না, ভার্বের সঙ্গে আইএনজি হয় না। উত্তর হবে কি? ভার্বের বেস ফর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। পরেরটা দেয়া আছে দ্য গার্ল ড্যাশ অন এ সেট। এখানে লক্ষ্য করে দেখি, এখানে অনেকেই হয়তো বলতে পারো স্যার এখানে তো আমরা সিটস দিতে পারি, এটা কিন্তু হবে না। কি কারণে হবে না? দেখো আমাদের অপশনে কিন্তু ওটা নেই। আমরা যে অপশন দিয়েছি এখানে সিট দেয়া আছে বসা, পাস্ট ফর্ম স্যাট, স্যাট আর দেয়া আছে সিটিং। এই চারটার ভেতরে তোমাকে চুজ করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পাস্ট টেন্স আমি দিতে পারি। এখানে আমি প্রেজেন্ট টেন্স যদি ধরি তাহলে আমি দিতে পারি সিটস। এখানে তো সিটস হওয়ার কোনো অপশন নেই, তার মানে এটা কাটা, আমাকে পাস্ট ফর্ম তাহলে দিতে হবে। তার মানে এখানে উত্তর দেবো কি হচ্ছে এটা। এখন তুমি এখানে টিক চিহ্ন দিতে পারবে না, পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে পারবে না, কারণ পাস্ট পার্টিসিপাল ফর্ম হইতে গেলে দ্য গার্ল হ্যাজ থাকতে হইতো। এখানে তো হ্যাজের কোনো অপশন নেই। তুমি যদি এইখানে টিক চিহ্ন দাও তাহলে তোমাকে অবশ্যই ভার্ব টুতে টিক চিহ্ন দিতে হবে। আর যদি তুমি চালাকি করো তাহলে কি করতে হবে? অবশ্যই এখানে দিয়ে সে উত্তরটাই লিখতে হবে। উত্তরটা লিখলে হবে, স্যাট লিখলে হবে। তখন তোমার প্রশ্ন করতে সমস্যা নেই, এটা লিখছো না এটা লিখছো দেখার বিষয় না, স্যাট তো পাস্ট ফর্ম আছেই। ক্লিয়ার? টিক চিহ্ন দিতে যাবে না, এখানে উত্তরটাই শুধু লিখবো। আর তোমাদের এবারে যে পরীক্ষার খাতা থাকবে সেটাতে অবশ্যই ক্যাডেট কলেজের বেজে খাতা দেওয়া থাকবে, সাদা খাতা দেওয়া থাকবে, তোমাকে ওখানে লিখতে হবে। হি ইজ গোয়িং টু, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যদি বি ভার্ব প্লাস গোয়িং টু থাকে এরপরে অবশ্যই মূল ভার্বে কি হচ্ছে? বেস ফর্ম ব্যবহৃত হবে। এখানে বেস ফর্ম কোনটা? মেক। অবশ্যই উত্তর হবে কি হচ্ছে? মেক। আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই। আমাদের পরেরটা দেওয়া আছে দ্য ক্রিকেটার ডাজ নট ড্যাশ দ্য বল। এখানে ডাজ নট কিছুক্ষণ আগে দিলাম যে ডু নট, ডাজ নট, ডিড নটের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, ডাজ নটের পরে মূল ভার্বের বেস ফর্ম কিছু থ্রো। আশা করি আগেরটার সঙ্গে মিল রেখে তোমরা এটা বুঝতে পারবা। নাম্বার 10, চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু অপোজিট নাম্বার। মোনার্ক সিএস থাকলে এস হয়, সিএস থাকলে কি হচ্ছে? আমরা এটাতে মোনার্কের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, সিএস থাকার পরও এখানে আমরা জানি ও এক্স জি এস এস সিএস ডাবল এস থাকলে ইএস হয়। যেমন এখানে সিএস আছে, ইএস ব্রাঞ্চেস তোমাদের শীটে দেওয়া আছে। মোনার্কের ক্ষেত্রে খেয়াল রাখবা এস হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু। এটা অবশ্যই তোমরা ওই শীটগুলোতে দাগায় রাখবা, ব্যতিক্রমগুলো একটু মনে রাখবা। আর সিএস থাকলে নিয়ম অনুযায়ী ক্রম অনুযায়ী কী হচ্ছে? ইএস হয়। তারপর বেবিস, এটাকে হচ্ছে অপোজিট নাম্বারে লিখতে বলছে। তো আমাদের এখানে কি হচ্ছে একটু লক্ষ্য করে দেখি, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে, ওয়াই উঠে গিয়ে কী হচ্ছে? আইএস হয়। এখন আমি আইএসকেই তুলে দেবো, তার মানে এখানে কী হচ্ছে? ওয়াই দিব। মানকি, ওয়াই এর পূর্বে কী আছে? আমাদের ভাওয়েল আছে, তার মানে কী হচ্ছে? ওয়াই উঠে যে আইএস হবে না, শুধুমাত্র এস হবে। ক্লিয়ার? আশা করি তোমরা এই জায়গাগুলোতে একটু পিচ্ছিল জায়গা তোমরা খেয়াল রাখবে এই জায়গাগুলোতে। কয়টা দেওয়া আছে? নাইফস, এখানে কি হবে? KNIFE, নাইফ। নাম্বার 11, রাইট ডাউন দ্য নেম অফ দ্য অ্যাডভার্ব উইথ ক্লাসিফিকেশনস আন্ডারলাইন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ যে আমাদের আন্ডারলাইন করা আছে এই জায়গাগুলোকে আমরা হচ্ছে এখন কোন অ্যাডভার্ব ক্লাসিফিকেশন সহকারে লিখতে হবে। দেখি এখানে শি হার্ডলি কামস হেয়ার, সেখানে মাঝে মাঝে আসে। আমি বললাম ভার্বকে কখন বা কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তার মানে এসে কতবার আসে নিয়ম অনুযায়ী আমাদের কি হচ্ছে? এটা অ্যাডভার্ব অফ টাইম। অনেকে হয়তো বলতে পারো স্যার এটা কি ডাউন টোনার হতে পারে না? হ্যাঁ, ডাউন টোনার হতে পারে। কিভাবে হয় এইটার ব্যাখ্যা দিয়ে দেই। যদি কোনো ওয়ার্ড বা কোনো অ্যাডভার্ব আমাদের ভার্বের গুরুত্ব কমায় দেয় তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ডাউন টোনার বলে থাকি। আর ভার্বের গুরুত্ব বাড়ালে সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার বলে থাকি। তো আমরা লক্ষ্য করে দেখি, শি কামস হেয়ার, সে এখানে আসে। এই হার্ডলি শব্দটা দ্বারা কি আসে? কম আসে। বললাম কম আসে, তার মানে হার্ডলিটা কি দ্বারা ভার্বের গুরুত্ব কমে যাচ্ছে না? আমি বললাম শি কামস হেয়ার, সে এখানে আসে। আর শি হার্ডলি কামস হেয়ার, সে এখানে মাঝে মাঝে আসে। তার মাঝে মাঝেটা দ্বারা কি বোঝানো হচ্ছে? একটু কম আসাকে বোঝানো হচ্ছে। আসার গুরুত্বটা কমে গেল, যেটা দ্বারা গুরুত্ব কমবে সেটা হবে অ্যাডভার্ব অফ ডাউন টোনার। এটাকে আমরা ডাউন টোনারও বলতে পারবো, এটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইমও বলতে পারবো। আশা করি তোমাদের এটাতে সমস্যা থাকবে না। গেট আউট, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশন যদি বাক্যের শেষে বসে তারপরে কোনো ওয়ার্ড না থাকে, বেসিক্যালি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কী হয়? প্লেস হয়। আমরা তাছাড়াও দেখি গেট আউট, তোমাকে বাইরে যেতে বললাম, কোথায় যেতে বললাম? ভার্বকে কোথায় দ্বারা গেট আউট, গেট কোথায় যাবে? বাইরে যাবে। তার মানে এটা গেছে আউটটা কি হচ্ছে? স্থান নির্দেশ করে, স্থান নির্দেশ করে অ্যাডভার্ব অফ প্লেস। শি ওয়াক্স স্লোলি। দেখো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত থাকলে, যদি অ্যাডজেক্টিভ প্লাস ওই এলওয়াই থাকে তাহলে সেটা কি হচ্ছে? অ্যাডভার্ব হয়। আর বেসিক্যালি এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়। এখন আমরা ভার্বকে প্রশ্ন করি, যদি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়াক্স, হাঁটে। আমি বললাম কিভাবে হাঁটে, কিভাবে হাঁটে, উত্তর আসে স্লোলি হাঁটে, তার মানে এটা কি হচ্ছে? অ্যাডভার্ব অফ ম্যানার। ইট ইজ অলমোস্ট ডান,
এটা প্রায় শেষ। তার মানে অলমোস্টটা কি হচ্ছে আমাদের, অলমোস্টের এই বিষয়টা হচ্ছে কি, আমরা এটাকে বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমরা ভার্বকে যদি বা কোনো অ্যাডজেক্টিভকে, ভার্বকে বা অ্যাডজেক্টিভকে কতটা বা কী পরিমাণ দ্বারা প্রশ্ন করে থাকি, যে উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে আমরা লক্ষ্য করে দেখি ডান, ইট ইজ অলমোস্ট ডান। এখানে হচ্ছে আমাদের বললাম কতটা শেষ, বললাম প্রায় শেষ, উত্তর আসে কি হচ্ছে প্রায়। এই অলমোস্টটা তাহলে কী হবে, অ্যাডভার্ব অফ ডিগ্রি। ক্লিয়ার? ইট ইজ অ্যাবসলিউটলি রাইট, এখানে রাইটটা কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমি বললাম এটাকে বাদ দিয়ে যদি আমরা অ্যাবসলিউটলি বাদ দিলাম, ইট ইজ রাইট, এটা ঠিক আছে। এখন তুমি আমাকে বললে স্যার না স্যার এটা তো স্যার ঠিক নেই, আমি তোমাকে বললাম অবশ্যই এটা ঠিক আছে। তার মানে কি ঠিক আছে, এইটার গুরুত্ব কে বাড়াচ্ছে, অ্যাবসলিউটলি বাড়াচ্ছে। যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের গুরুত্ব বাড়াবে সেটা হবে ইন্টেন্সিফায়ার, যেটা গুরুত্ব কমাবে সেটা হবে ডাউন টোনার। কিছুক্ষণ আগে তোমাকে দেখানো হলো হার্ডলি, এটা কি হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ ডাউন টোনার। আর এখানে কি হচ্ছে, এইটা গুরুত্ব বাড়াচ্ছে, প্লাস যেটা করবে সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেটা মাইনাস করবে সেটা হচ্ছে ডাউন টোনার। আশা করি তোমরা এটা বুঝছো। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস ইন। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে 4টা WH ওয়ার্ডের কথা বলেছিলাম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 4টা WH ওয়ার্ড। এই 4টা WH ওয়ার্ড বেসিক্যালি জন্মগতভাবে এরা কি হচ্ছে, অ্যাডভার্ব। 1 নম্বর কথা, যদি বাক্যের শুরুতে বসে তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, কিন্তু বাক্যের মাঝখানে বসলে হয় রিলেটিভ অ্যাডভার্ব হবে, না হলে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। কি হবে, হয় রিলেটিভ অ্যাডভার্ব হবে, না হলে কনজাংটিভ অ্যাডভার্ব হবে। এখন দেখো রিলেটিভ এবং কনজাংটিভের পার্থক্য কি। যদি রিলেটিভ অ্যাডভার্ব সেটা হয় হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এর পূর্বে অবশ্যই এন্টিসিডেন্ট থাকবে। এখন এন্টিসিডেন্ট কি, এন্টিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে এন্টি মানে পূর্বে, সিডেন্ট মানে অবস্থান, পূর্ব অবস্থান। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে সেটাকে আমরা বলে থাকি এন্টিসিডেন্ট। দেখো এখানে বলা আছে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস ইন। এখানে দ্য প্লেসটা কি হচ্ছে, এটা আমাদের নাউন, তার মানে কি হচ্ছে, এটা এন্টিসিডেন্ট। তার মানে হোয়ারের পূর্বে এটা কি আছে, দ্য প্লেসটা কি এন্টিসিডেন্ট আছে। এন্টিসিডেন্ট থাকার কারণে এখানে কি হচ্ছে, আমাদের হোয়ারটা কি হবে, আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে আমি এটা বাদ দিলাম, আই নো হোয়ার হি লিভস, এখানে হোয়ারটা হবে কনজাংটিভ অ্যাডভার্ব। ক্লিয়ার আমার কথাটা? কারণ এন্টিসিডেন্ট থাকার কারণে, আমি যদি এখানে এন্টিসিডেন্ট থাকে, এই এন্টিসিডেন্ট থাকার কারণে এই হোয়ারটা কি হচ্ছে আমাদের, এইটা হবে রিলেটিভ অ্যাডভার্ব। এই এন্টিসিডেন্ট না থাকার কারণে এটা কি হবে, কনজাংটিভ অ্যাডভার্ব, যেটার উদাহরণ তোমরা হচ্ছে এই পরের উদাহরণটাতে ইনশাল্লাহ পাবে। দেখো এখানে আই নো হোয়ার হি লিভস, তার মানে এখানে কি হোয়ারটা হচ্ছে আমাদের, এখানে দ্য প্লেস নাই, হোয়ারটা কি হবে কনজাংটিভ অ্যাডভার্ব। আর এখানে হোয়ারটা কি হচ্ছে আমাদের, দ্য প্লেস আছে, এন্টিসিডেন্ট আছে, এন্টিসিডেন্ট থাকার কারণে এটা কি হবে, রিলেটিভ অ্যাডভার্ব। আশা করি তোমাদের সমস্যা হবে না। হোয়ার ডাজ হি লিভ ইন, কিছুক্ষণ আগে বলেছি হোয়ার যদি বাক্যের শুরুতে থাকে তার মানে এখানে হোয়ার আছে, এটা অ্যাডভার্ব, চিহ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা নেই। এখানে দেখি হি টুক অ্যান আমব্রেলা সো দ্যাট, সে একটা আমব্রেলা ছাতা নিয়েছিল, সো দ্যাট যাতে করে সে, হি ক্যান প্রোটেক্ট হিম ফ্রম দ্য পেন। অর্থাৎ সে একটা ছাতা নিয়েছিল, উদ্দেশ্য কী ছিল বা কারণ কী ছিল, যাতে সে পেন থেকে সে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তার মানে এটা কী হচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। এটা একটা উদ্দেশ্য, ছাতাটা নেওয়ার উদ্দেশ্য কি, আমি একটা ছাতা নিয়ে যাচ্ছি, সেটা উদ্দেশ্য কি, যাতে আমি বৃষ্টি থেকে বাঁচতে পারি। তার মানে যেটা দ্বারা উদ্দেশ্য বোঝাবে সেটা হবে অ্যাডভার্ব অফ পারপাস, আর কোনো কিছু দ্বারা কারণ নির্দেশ করলে সেটা হবে অ্যাডভার্ব অফ রিজন। এইখানে সো দ্যাট দ্বারা আমাদেরকে নির্দেশ করে উদ্দেশ্য বোঝানো হয়, ওই জন্য কী হবে অ্যাডভার্ব অফ পারপাস। পরেরটা দেওয়া আছে আই রিচড লেট, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। তার মানে আই রিচড এখানে দেওয়া আছে আমি কখন পৌঁছেছিলাম, দেরিতে পৌঁছেছিলাম, তার মানে লেটটা কী হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। আশা করি এখানেও সমস্যা হবে না। আমাদের 12 নম্বর দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ বুক ফেয়ার। বুক ফেয়ার সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লেখার যে বিষয়টা তুমি জানো অবশ্যই, আমরা প্যারাগ্রাফ লেখার কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে। প্যারাগ্রাফটা আমরা মাঝখানে নামটা লিখব, অবশ্যই একটা টাইটেল নেম থাকে সেটা দিতে হবে, বুক ফেয়ার। এখানে অবশ্যই প্রত্যেকটা যে ওয়ার্ড থাকবে সেই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে, যেটা হেডিং থাকবে। কিন্তু এখানে দেখো এটা বড় হাতের দিলাম, বুকের বিটা বড় হাতের দিয়েছি, ফেয়ারের এফটা কিন্তু বড় হাতের দিয়েছি, কিন্তু মাঝখানে যদি প্রিপোজিশন, কনজাংশন বা আর্টিকেল থাকে সেটাকে কিন্তু হচ্ছে বড় হাতে দেওয়া যাবে না। কিন্তু এই প্রিপোজিশন, কনজাংশন বা আর্টিকেল যদি প্রথমে থাকে তাহলে বড় হাতে দিতে হবে, এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আলোচনা না করি। বেসিক যে ধারণা সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করে প্যারাগ্রাফের শেষ পর্যন্ত একটাই প্যারা হবে, ওয়ান প্যারাতে তোমাকে লিখতে হবে, এখানে ডাবল কোনো প্যারা লেখার কোনো চান্স নেই। তোমরা কিন্তু অনেকেই ডাবল প্যারা লিখো, আবার অনেকেই এলোমেলোভাবে লিখো, এটা কিন্তু লেখা যাবে না। তোমাকে অন্যতম যে ফর্মুলা আছে সেটা অবশ্যই ঠিক করে লিখতে হবে ইনশাল্লাহ। আমি জানি তোমরা লিখতে পারবা, ভালো করে লিখবা।
রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার গিভিং অ্যাডভাইস টু টেক পার্ট ইন ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজে অংশগ্রহণ করার জন্য। এখানে দেখো তোমরা যে জিনিসটা ভুল করো, অনেকেই হয়তো বা তারিখটা এই পাশে পাশে দিয়ে রাখো, সবসময় এখন বামপন্থী লেখা লিখতে হবে। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছরটা দিবা। এখানে দেখো 13 ফেব্রুয়ারি 2024, এরপরে অবশ্যই একটা আমাকে অবশ্যই এখানে একটা কমা ব্যবহার করতে হবে। তারপর উত্তরা ঢাকা দেওয়া আছে, এখানে তুমি দিতে পারো যেমন ডিসি মোড় রংপুর, তারপরে আমরা মিঠাপুকুর রংপুর দিতে পারি, তারপরে দিতে পারি রংপুর বাংলাদেশ দিতে পারি, এটা দিতে পারি। তো আমাদের এখানে ছোট স্থানটা আগে হবে, তারপরে কমা, তারপরে বড় স্থান হবে। স্থানের ক্ষেত্রে অবশ্যই দুইটাই কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা হবে, এটা প্রপার নাউন। খেয়াল রাখবে এখানে একটা কমা হবে, তারপরে ঠিকানা হবে, তারপরে মাই ডিয়ার নোমান, যে ব্যক্তির নামটা এখানে দেওয়া থাকবে বা তুমি একটা নাম ব্যবহার করতে পারো, অবশ্যই এরপরে একটা কমা ব্যবহার হবে। এরপর তুমি স্বাভাবিকভাবে যেভাবে লিখলা, যে জায়গায় পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হয় একটু আমরা দেখি। এরপরে তোমার হচ্ছে সবগুলো দেওয়ার পরে ইওর ইল্ডার ব্রাদার, এখানে অবশ্যই নামটা দিবা, তোমার এখানে নাম দিবা, বা হচ্ছে ওখানে যদি উল্লেখ করে দেওয়া থাকে, যেমন দেওয়া আছে সাপোজ ইউ আর কামাল, ইউর ফ্রেন্ড জামাল, তাহলে মাই ডিয়ার জামাল লিখলা, এখানে দেওয়া কি আছে ইওর ইল্ডার ব্রাদার কামাল। এরপরে তুমি একটা ইনভেলাপ দিবা, ইনভেলাপে তোমার হচ্ছে ফ্রম অংশটা থাকবে বাম দিকে এবং টু অংশটা থাকবে, যাকে লিখবা তার নামটা থাকবে হচ্ছে ডান দিকে। তুমি এখানে ফর্ম দিলা, এখানে গিয়ে নামটা উলট পালট করে দেবে না। এখানে তুমি হচ্ছে যেমন তোমার নিজের নামটা এখানে গিয়ে দিলে, ফ্রম মানে হইতে তোমার কাছ থেকে আর কারো কাছে যাবে, তার মানে এখানে টু এর অংশে ওই যে মাই ডিয়ার যে নোমান লিখছো সেই নোমানটা এখানে লিখতে হবে। এবং ঠিকানা কিন্তু এখানে যেমন আমরা দিয়েছি, তোমাদের এখানে একটু দেখি, আমরা এখানে উত্তরা ঢাকা দিয়েছি, এখানে কিন্তু আমাদের এখানে একটা ভুল আছে, নোয়াখালী বাংলাদেশ দেওয়া আছে, এটা কিন্তু হবে না। কি কারণে? তারিখ দিলা, এখানে তোমাকে উত্তরা ঢাকা দেওয়া আছে, এখানেও কিন্তু তোমাকে উত্তরা ঢাকা দিতে হবে। কি কারণে দিতে হবে? এখানে নোয়াখালী বাংলাদেশ হবে না, উপরে যে ঠিকানা দিয়েছে নিশ্চয়ই কিন্তু সেই ঠিকানা দিতে হবে। এখানে টু নোমান রংপুর বাংলাদেশ, এখানে কোনো সমস্যা। আশা করি তোমরা বুঝছো। এখানে তোমাকে আমরা যেটা দিয়েছি নোয়াখালী বাংলাদেশ, এই জায়গায় তুমি ভুল করবা, নোয়াখালী বাংলাদেশ বা অন্য কোনো ঠিকানা দেওয়া যাবে না। কি কারণে? তুমি এখানে দিয়েছো উত্তরা ঢাকা, এখানেও কিন্তু তোমাকে উত্তরা ঢাকায় দিতে হবে। এইটা তোমার ঠিকানা, এটা তোমার ঠিকানা, আর এইটা তুমি যাকে লিখতেছো তার ঠিকানা। আশা করি তোমরা বুঝতে পারছো। 14 নম্বর দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং ইনকমপ্লিট স্টোরি ইন ইউর ওন অ্যান্ড অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল উইথ ইট। এখানে কিন্তু বলে দেওয়া আছে কমপ্লিট করতে হবে তোমাকে স্টোরিটা, এখানে একটা টাইটেল দিতে হবে এবং মোরাল দিতে হবে। এখানে কিন্তু তোমাকে খুব সতর্ক থেকে দিতে হবে। তবে তোমরা যে জিনিসটা ভুল করো সেটা বলে দিই, অবশ্যই একটা স্টোরি লিখতে গেলে তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল তো লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হইতে হয়। ডিভোশন টু মাদার দিলাম এখানে। এখানে যে অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু কিন্তু লিখতে হবে। আমরা কিন্তু এই অংশটুকু অনেকে লিখতে চাই না, ভাবি যেটা কোশ্চেনে দেওয়া আছে তাহলে আমাকে লিখতে হবে না, এখানে কিন্তু লিখতে হবে। যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেমড বাইজিদ। বাইজিদ ওয়াজ এ স্মল বয়, হিজ মাদার ওয়াজ ইল, ওয়ান নাইট হি ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য সাইড অফ দ্য বেড অফ হিজ এইলিং মাদার অল অন এ সাডেন ডট 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 দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে? এই অংশটাকে পুরোটাকে লিখতে হবে। দেখো এখানে এই সার্টেনের পর থেকে কিন্তু বাকি অংশটা লেখা হয়েছে। এখানে যে জিনিসটা তোমরা ভুল করে দাও, এই টাইটেলটা তোমরা অনেকে দিতে পারো না। টাইটেল লেখার ক্ষেত্রে কিন্তু খুব যে তোমাকে বইয়ের ভাষায় দিতে হবে এমনটা না। টাইটেল লেখার ক্ষেত্রে দেখবা যে এই যে অংশটুকু দেওয়া আছে এটা দুইটা অংশ দেওয়া আছে, দুইটা পক্ষ দেওয়া আছে, দুইটা পক্ষের মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলেও টাইটেল হবে। তাহলে আমি এটাতে ডিভোশন টু মাদার, এই জায়গায় আমরা আর একটা কী দিতে পারি? বাইজিদ অ্যান্ড হিজ মাদার, এটা কিন্তু নাম দেওয়া যাবে। বাইজিদ অ্যান্ড হিজ এইলিং মাদার অথবা বাইজিদ অ্যান্ড হিজ মাদার দিয়েও কিন্তু নামকরণ করা যাবে, কোনো সমস্যা নেই। আবার ডিভোশন টু মাদার, মায়ের প্রতি যে ভালোবাসা ভক্তি সেটার নাম দিয়েও আমরা নামকরণ করতে পারবো। আমাকে ডিভোশন টু মাদারে লিখতে হবে এমনটা না, বাইজিদ অ্যান্ড হিজ মাদার এটা দিয়েও লিখতে পারবো। এবং এই জায়গায় অবশ্যই আমাকে যে জিনিসটা করতে হবে, একটা লিখে দিচ্ছে মোরাল, লিখে দিচ্ছে মোরালটা আমাকে কি লিখতে হবে? মোরাল কিছু কিছু জায়গায় মুখস্থ করতে হবে। আমরা তোমাদের শিটে অবশ্যই স্টোরি রাইটিংয়ের জন্য আলাদা শিট দিয়ে দেবো, আমাদের ওখানে দেয়াই থাকবে। মোরাল দেয়া আছে প্রেয়ার অফ এ মাদার, একজন মায়ের যে প্রার্থনা দোয়া, ফর এ ডিভোটেড চাইল্ড, একজন হচ্ছে অনুগত সন্তানের প্রতি, ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড বাই আল্লাহ, আল্লাহর কাছে সবসময় কী হচ্ছে? গ্রহণযোগ্যতা পায়। এটা কিন্তু হচ্ছে পুরো স্টোরিটা আমরা জানি যে বাইজিদ তার মায়ের পাশে পড়তেছিল, মা অসুস্থ ছিল, মা তখন বাইজিদের কাছে পানি খেতে চেয়েছিল, সে বাইরে গিয়ে নলকূপ থেকে পানি নিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেছে, মা ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। তো বাইজিদ তখন পানিটা ধরে দাঁড়াইছিল যতক্ষণ তার মা ঘুম থেকে জেগে ওঠেনি। মা তখন সন্তানের জন্য দোয়া করে দেয়, এটা তার মায়ের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি। এইটার জন্য এখানে বলা আছে এ প্রেয়ার অফ এ মাদার ফর এ ডিভোটেড চাইল্ড, একটা সুসন্তানের জন্য মায়ের যে হচ্ছে দোয়া, ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড বাই আল্লাহ, আল্লাহর কাছে সবসময় এটা কিছু গ্রহণযোগ্যতা পায়, সবসময় গ্রহণযোগ্যতা পায়। এটা আমরা পরে দেখব এবং এইভাবে লেখার চেষ্টা করব।
তারপরে তো তোমাদের টেক্সট বুকের যে অংশগুলো দেওয়া আছে এটা তোমরা এইরকম করে উত্তর লিখবা। এটা নিয়ে সমস্যা, আমরা যে মেইন আলোচনাগুলো সেগুলো করে দিলাম। আমাদের এর আগে আমি বলেছি এখন তোমাদের ক্লাস শেষ হতে প্রায় আমার 2:30টা বেজে গেছে। তোমরা আমাদের এই কষ্টটা সার্থক হবে তখন যখন পুরো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদেরকে ক্লাসে যখন তোমরা আসবে এসেও জানাতে পারো, তখন আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান দিয়ে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।